যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ইরান, দাবি ডোনাল্ড ট্রাম্পের। আলোচনার মাঝেই পাল্টাপাল্টি হামলা, ৩ ইসরায়েলি নিহত। কাতারে মার্কিন ঘাঁটিতে তেহরানের আঘাত, ক্ষয়ক্ষতি হয়নি দাবি পেন্টাগনের, আগেই সতর্কবার্তা দেয় তেহরান। হরমুজ প্রণালী বন্ধ হলে জ্বালানি তেলের বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া, এলএনজি কেনা হবে স্পট মার্কেট থেকে। কাতার ও ইরাকে ইরানের প্রতিশোধমূলক হামলার পর যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘ যুদ্ধের শঙ্কায় গোটা বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির। দাবি করেন বুধবার মধ্যরাত থেকে একে অপরের উপর হামলা বন্ধ করবে ইরান, ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য সংঘাত কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন, তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহু সরকার। ধারণা ছিল কাতারে মার্কিন অহমে ইরানের প্রতিশোধমূলক হামলার ছাড় দেবে না ওয়াশিংটন। শক্ত জবাবের পূর্বাভাসই দিচ্ছিলেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সংঘাতের জন্য যখন প্রায় প্রস্তুত বিশ্ব, তখন মধ্যরাতে বিস্ময় নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ নয়, ঘোষণা দেন যুদ্ধবিরতির। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল দুপক্ষই। সেই সাথে বলেন, পোস্ট দেওয়ার পরবর্তী ১২ ঘন্টার মধ্যে ইরান ও ২৪ ঘন্টার মধ্যে হামলা থামাবে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছরের পর বছর চলতে পারত, ধ্বংস হতে পারত মধ্যপ্রাচ্য। কিন্তু তার এ ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের ভাষায় ১২ দিনেই যুদ্ধ শেষ হলো বলে দাবি করেন তিনি। অভিনন্দন জানান দুপক্ষকেই। তবে এই পোস্টের পর শুরু হয় নাটকীয়তার। বেঁধে দেয়া ১২ ঘন্টার মধ্যে শুরুর কয়েক ঘন্টা নিশ্চুপ ছিল ইরান ইসরায়েল। ট্রাম্পের এই ঘোষণার কার্যকারিতা নিয়ে যখন জন্ম নেয় সংশয়ের, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্ট আরও ঘোলা করে পরিস্থিতি। এ ঘোষণায় কিছুটা কমে এসেছিল সংঘাতের উত্তেজনা, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্ট আরও ঘোলা করে পরিস্থিতি। আব্বাস আরাকচি বলেন, তখনও কোনো চুক্তিতেই আনুষ্ঠানিক সম্মতি দেয়নি কোনো পক্ষই। তবে শান্তির জন্য ইরানের আগ্রহের কথাও সেই পোস্টেই জানান তিনি। বলেন, ইসরায়েল হামলা থামালে থেমে যাবে তেহরান। শর্ত দেন, যুদ্ধবিরতি চাইলে ইসরায়েলকে মঙ্গলবার ভোর ৪টার আগে বন্ধ করতে হবে হামলা। ভোর ৪টায় আরও একটি পোস্ট। এখানে বলেন, বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে। শেষ সময় পর্যন্ত শক্ত অবস্থানে থাকায় সশস্ত্র বাহিনীকে ধন্যবাদও দেন তিনি, যাকে যুদ্ধবিরতির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে তখনও চুপ ইসরায়েল। এরপরই আরও এক দফা বিস্ময়। যুদ্ধবিরতি যখন উঁকি দিচ্ছে, তখন সকালে সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু শহরে। আইডিএফ জানায়, ইরান থেকে উড়ে এসেছে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের হামলায় বীরশেবা অঞ্চলে প্রাণ গেছে ৩ ইসরায়েলি নাগরিকের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পরমাণু স্থাপনায় মার্কিন বোমা হামলার পর পাল্টা আঘাতের অংশ হিসেবে রাতে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা করে ইরান। আল উদেদ ঘাঁটিতে এ হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। তবে এই হামলার পরপরই একে একে বন্ধ হয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা। আতঙ্ক ছড়ায় কাতার, ইরাক, বাহরাইন ও সিরিয়ায়। যুক্তরাষ্ট্র দাবি করছে, আগেই এই হামলার সতর্ক বার্তা দেয় তেহরান। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কি হবে তেহরানের পাল্টা পদক্ষেপ, সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। অবশেষে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, তেমনই হলো প্রতিক্রিয়া। হার্ডলাইনেই এগুলো তেহরান। লক্ষ্যবস্তু হিসেবে কাতারে মার্কিন ঘাঁটিকে বেছে নিল ইরান। রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা করে বিপ্লবী গার্ড। এ সময় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে দোহা। পরে জানা যায়, সম্ভাব্য হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও কাতারকে অবহিত করেছিল তেহরান। কাতারে হামলায় যখন কোনো ক্ষয়ক্ষতি হয়নি দাবি করে কোনো মতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে পেন্টাগন, তখন মার্কিন অহমে ফের ইরানের হামলা। এবারে লক্ষ্যবস্তু ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি। যদিও ইরানের এ দাবি নিয়ে মুখ খোলেনি পেন্টাগন।
তবে হামলার পর তৃপ্তির ঢেকুর তুলছে ইরান। সেনাপ্রধান জানান, যতবার ইরানের বিরুদ্ধে চোখ তুলেছে এভাবেই মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এটি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই ইরানের বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছিল যুক্তরাষ্ট্র। তবে ইতিহাস দেখুন, যতবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে নেমেছে ততবার তার সমুচিত জবাব দিয়েছে তেহরান। এই হামলার পর উৎসবমুখর পরিস্থিতি তেহরানে। মার্কিন ঘাঁটিতে হামলাকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন সাধারণ মানুষও। আমরা মরে যাব, তবু অপমান সইব না। আমরা হামলা, ক্ষেপণাস্ত্র কিছুই ভয় পাই না। তুমি আমাদের মারবে, আমরা আরো শক্তভাবে সে আঘাত ফিরিয়ে দেব। কাতার ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ বন্ধ করে নিজ নিজ আকাশসীমা। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর অবশ্য আকাশপথ খুলতে থাকে বেশ কিছু দেশ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। হরমুজ প্রণালী ইস্যুতে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি সম্ভব না হলে বিকল্প উৎস হবে দক্ষিণ এশিয়া, এমন কথা জানিয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে সরবরাহকারীদের সাথে কথা হয়েছে, আর এলএনজি নিয়ে সমস্যা হলে কেনা হবে স্পট মার্কেট থেকে। ফখরুল ইসলামের রিপোর্ট। দেশে জ্বালানি আমদানি হয় 3 ধরনের: তেল, এলএনজি আর এলপিজি, যার প্রধান উৎস মধ্যপ্রাচ্য। বছরে যে প্রায় 55 লাখ টন তেল আমদানি হয়, তার 40 লাখ টনের মতো পরিশোধিত, যা আনা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও চীন থেকে। বাকি কম বেশি 15 লাখ টন অপরিশোধিত তেল আসে আরব আমিরাত আর সৌদি আরব থেকে। এছাড়া দুটি ভাসমান টার্মিনালে 1100 মিলিয়ন ঘনফুট ধারণ ক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি হয় কাতার ও ওমান থেকে। আর বছরে 12 থেকে 15 লাখ টন এলপিজির উৎসও মধ্যপ্রাচ্য। যদি কম্পেয়ার করি, এখন পর্যন্ত কিন্তু গত বছরের জুনের তুলনায় এই বছরের জুনে আমার ক্রুড অয়েল বলেন, ফার্নেস অয়েল বলেন বা রিফাইন্ড অয়েল বলেন, সবগুলোই কিন্তু বেশি এসেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি পরিবহনে মূল রুট হরমুজ প্রণালী। ইরান ইসরায়েল যুদ্ধে অনেক দেশের মতো যা উদ্বেগে ফেলেছে বাংলাদেশকেও। যদিও মজুদ এবং সরবরাহ ব্যবস্থা এখনও ঠিক থাকায় বিপিসি আপাতত ভারমুক্ত। তবে পরিস্থিতি নাজুক হলে ব্যবস্থা নেয়ার প্রস্তুতির কথা জানান চেয়ারম্যান। সৌদি আরবিয়া বা দুবাইয়ের যে কোম্পানির সাথে আমরা কাজ করি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে, প্রথমত আমরা ওর সিচুয়েশনে চিন্তা করছি। যদি মনে করি যে মিডল ইস্টের এখান থেকে কোনো জাহাজ আনাই সম্ভব না, ইন দ্যাট কেস আমরা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে আমাদের যারা বড় বড় ট্রেডার, যারা এই ক্রুড নিয়েও কাজ করে, তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি। ইন দ্যাট কেস তারা বলেছে তারা আমাদেরকে কিন্তু ক্রুড সাপ্লাই করতে পারবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা এখন জি2জি আনি, আমাদের ইমিডিয়েট স্পট বা টেন্ডার করতে হতে পারে। বিপিসি জানিয়েছে, বর্তমান মজুতে 12 দিন চলবে অকটেন আর পেট্রোল, 29 দিনের মজুত আছে ফার্নেস অয়েলের, ডিজেলে চলবে 32 দিন, জেট ফুয়েলে 1 মাস। এছাড়াও 9 জাহাজে চলতি মাসেই আসছে আরও 2,42,000 টন অকটেন, ডিজেল, জেট ও ফার্নেস অয়েল। এদিকে আরপিজিসিএল জানিয়েছে, এলএনজি আমদানিও স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। আমাদেরকে সাপ্লাই যারা দেয় তারা এই বিষয়ে আমাদেরকে এখনো কোনো কিছু নোটিফাই করেনি। যেহেতু আমাদের সাথে 2টা লং টার্ম ডিড আছে, ওনারা ওনাদের মতো সাপ্লাই দিয়ে যাবে এবং এক্সপোর্ট থেকে আমরা কার্গো এজ ইউজুয়াল যেভাবে নিচ্ছি এভাবেই নিব। মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরে না এলে ঝুঁকি বিবেচনায় জাহাজ চলাচল সীমিত হতে পারে, চলাচল হতে পারে ঘুরতি পথে। সব মিলে বাড়তে পারে তেলের দাম, ফলে বাড়বে সংকটও, মত এই খাত সংশ্লিষ্টদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডাকসুর সভাপতি শিক্ষার্থীদের মধ্য থেকে না হয়ে উপাচার্য থাকার চিরাচরিত রীতি বদল না হয় কিছুটা উষ্মা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন। গঠনতন্ত্রের বাকি সংশোধনীকে সাধুবাদ সবার, শুধু ছাত্রদের উদ্বিগ্ন নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। জাহাঙ্গীর আলমের ছবিতে শামিমা সুলতানার রিপোর্ট। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হবার কথা থাকলেও ছেদ পড়েছিল সেই নিয়মে। ক্যালেন্ডার আটকে ছিল সেই 2019 সালেই। অনেক কাঠখড় পুড়িয়ে ফের শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সংশোধিত গঠনতন্ত্র, করা হয়েছে নির্বাচন কমিশন। এসব নিয়ে কি ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন? ডাকসুর ওপর প্রশাসনিক যে আধিপত্য সেটা কমাতে হবে।
আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন প্রস্তাবনার কিছু অংশ নেওয়া হয়েছে, কিন্তু এই যে প্রশাসনিক আধিপত্য কমানোর যে ব্যাপারটা সেটা কিন্তু হয় নাই। একটা নির্দিষ্ট বয়সসীমা থাকাটা সাধারণ শিক্ষার্থীদের জন্য, যারা আসলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, এটি জরুরি ছিল বলে আমরা মনে করি। অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নামা নতুন ছাত্র সংগঠনটি বলছে, কাঁদা ছোড়াছুড়ির নোংরামো নয়, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকতে হবে। সার্বিক পরিস্থিতি আমাদের কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। তবে নারীদেরকে বিভিন্ন বাজে মন্তব্য করে, স্লাট শেমিং করে, তাদেরকে আমরা আহ্বান জানাই এইসব বাজে কাজ থেকে বেরিয়ে এসে আসলে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ এবং মুক্ত চর্চা যাতে করি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই পরিবেশের প্রতি তারা যাতে আগ্রহ প্রকাশ করে। নির্বাচন কড়া নাড়ার মধ্যেই ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটার প্রতিবাদ জানায় ছাত্রদল। তাছাড়া বর্তমান প্রশাসনের অধীনে নিজেদের কর্মীসহ 2টি হত্যা হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন সংগঠনটি। ছাত্রলীগের নির্যাতনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে। তাদেরকে রেখে এবং তাদেরকে যদি আইনের আওতায় বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাদেরকে রেখে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব না। নানামুনির নানা মত সামলে নির্বাচনী পরিবেশ কতটা সাবলীল থাকবে, সেই প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলা চর্চা করতে অলিম্পিক ডে রানের মতো আয়োজন জরুরি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অলিম্পিক ডে রান 2025-এর উদ্বোধন শেষে জাতীয় স্টেডিয়ামে কথা বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি করা হবে। ক্রীড়াকে উৎসাহিত করাই এর লক্ষ্য। তিনি বলেন, স্বাস্থ্য ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে। ঢাকায় মাঠের সংখ্যা কমে যাওয়ায় খেলাধুলার জায়গা নেই বলে মন্তব্য করেন সেনাপ্রধান। এর আগে বাংলাদেশ শিশু একাডেমিতে অলিম্পিক ডে রানের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যা শেষ হয় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, এগুলোর আমরা চর্চা করব। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অমান্য করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। টাঙ্গুয়ার হাওরের এমন বিস্তীর্ণ জলরাশিতেই দেখা মেলে বিরল প্রজাতির পাখি, জলজ উদ্ভিদ আর অসংখ্য মাছের। সম্প্রতি ইঞ্জিন চালিত হাউসবোটের বিচরণে সুনামগঞ্জের এই এলাকাটির জীববৈচিত্র্য হুমকির মুখে। এমন প্রেক্ষাপটে ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। প্রশাসন একটা নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাটা যাতে সবাই এটা নিয়ম মেনে চলে, সেই ব্যবস্থাটা গ্রহণ করে। নৌকার নিয়ন্ত্রণটা একটু করা দরকার, কারণ সংখ্যাগুলো অনেক বেশি। আমার মনে হয় যে একটা লিমিটেড সংখ্যা নিয়ে আসলে আমাদের টাঙ্গুয়ার হাওরের জন্য পরিবেশটা খুবই সুন্দর। বিষয়টিকে হাউসবোট মালিকরা ইতিবাচক বললেও তাদের দাবি, এমন নিষেধাজ্ঞায় কমেছে পর্যটক। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং 13টা নীতিমালা আমাদের দিয়েছে যে এইগুলো আমাদের পালন করতে হবে। এইটার সাথে আমরা সহমত পোষণ করছি আমাদের হাউসবোট অ্যাসোসিয়েশন যারা আছে। এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, সবাই এই সিদ্ধান্তটা মেনে চলবেন এবং এই এলাকার পর্যটনের বিকাশে সবাই আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন। জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওয়াচ টাওয়ার এলাকায় অবস্থান নেবেন। ওখানে তারা হাউসবোট সমূহ ওই অঞ্চলে প্রবেশে বাধা দিবেন। টাঙ্গুয়ার হাওরের আয়তন 12,655 হেক্টর, আর হাওরে ছোট বড় 109টি বিল রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, নিচে আরও একটা বিরতি, সাথে থাকুন।